ওয়েলকাম টু পালম্যাথস। নমস্কার, পালম্যাথসে আপনাদের স্বাগত। আজকের আলোচনায় আমরা নিউমেরিক্যাল ইন্টারপোলেশন নিয়ে একটু গভীরে যাব। মানে আমাদের কাছে কিছু ডেটা পয়েন্ট তো থাকে, কিন্তু সেগুলোর মাঝখানে কোনো মান জানতে হলে কিভাবে অনুমান করা যায় এই নিয়েই কথা বলবো। আমাদের কাছে কিছু তথ্য আছে যা থেকে বোঝার চেষ্টা করব কোন পদ্ধতি কখন ব্যবহার করা উচিত। লক্ষ্যটা হলো এই কৌশলগুলো সহজে বোঝা। হ্যাঁ, ঠিক। ইন্টারপোলেশন আসলে এই কাজটাই করে। ধরুন আপনার কাছে কয়েকটা দিনের তাপমাত্রা জানা আছে। এখন আপনি মাঝখানের কোনো একটা সময়ে তাপমাত্রা কত ছিল সেটা জানতে চান। ইন্টারপোলেশন ওই জানা বিন্দুগুলো দিয়ে একটা ফাংশন বা পথ আঁকার চেষ্টা করে। একটা খুব চালু ধরন হলো পলিনোমিয়াল ইন্টারপোলেশন। এখানে একটা পলিনোমিয়াল বা বহুপদী ব্যবহার করা হয়। পলিনোমিয়াল মানে ওই যে এক্স স্কোয়ার, এক্স কিউব এইগুলো দিয়ে তৈরি ফাংশন। হ্যাঁ, একদম তাই। আর মজার ব্যাপার হলো, যদি আপনার কাছে ধরুন n+1টা পয়েন্ট থাকে, তাহলে ঠিক একটাই পলিনোমিয়াল পাওয়া যাবে যার সর্বোচ্চ ঘাত হবে n, আর যেটা ওই সবগুলো পয়েন্টের উপর দিয়েই যাবে, মানে একদম ফিট করবে। আচ্ছা, কিন্তু বেশিরভাগ সময় ডেটা পয়েন্টগুলো তো সমান দূরত্বে থাকে, তাই না? যেমন ধরুন প্রতি ঘন্টায় ডেটা নেওয়া হলো, সেক্ষেত্রে কি বিশেষ কোনো সুবিধে আছে? অবশ্যই। যখন ডেটা পয়েন্টগুলো ইকুয়ালি স্পেসড বা সমান ব্যবধানে থাকে, তখন ফাইনাইট ডিফারেন্সেস পদ্ধতিটা খুব খুব কাজের জিনিস। এর মধ্যে কয়েকটা ধরন আছে, যেমন ধরুন ফরওয়ার্ড ডিফারেন্স, যেটাকে আমরা ডেল্টা দিয়ে লিখি। ফরওয়ার্ড ডিফারেন্স মানে সামনের পয়েন্ট থেকে পেছনেরটা বিয়োগ। ডেল্টা ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস 1 মাইনাস ওয়াই আই। ঠিক, এটা নিউটনস ফরওয়ার্ড ফর্মুলাতে কাজে লাগে, বিশেষ করে যখন আমরা টেবিলের শুরুর দিকের কোনো মান জানতে চাইছি। ও আচ্ছা, আর ব্যাকওয়ার্ড ডিফারেন্সটা ওটা কি তাহলে উল্টো, ভ্যাবলা দিয়ে যেটা? হ্যাঁ, ব্যাকওয়ার্ড ডিফারেন্স বা নাবলা। yi ইজ ইকুয়াল টু yi মাইনাস yi মাইনাস 1। এটা নিউটনস ব্যাকওয়ার্ড ফর্মুলার জন্য, মানে টেবিলের শেষের দিকের মানের কাছাকাছি ইন্টারপোলেট করতে হলে এটা ভালো। আর মাঝখানের জন্য? ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড তো দুই প্রান্তের জন্য হলো। মাঝখানের জন্য আছে সেন্ট্রাল ডিফারেন্স বা ডেল্টা, ছোট হাতের ডেল্টা। del yi is equal to yi plus half minus yi minus half. এটা স্টার্লিংস ফর্মুলা আর বেসেলস ফর্মুলার ভিত্তি। এগুলো টেবিলের মাঝখানের মানের জন্য বেশি উপযোগী। এই নিউটনস ফরওয়ার্ড ফর্মুলাটা মানে এর মূল ব্যাপারটা কি? পুরো ফর্মুলা তো মনে রাখা মুশকিল। হ্যাঁ, পুরোটা মনে রাখার দরকারও নেই। দেখুন, ফর্মুলাটা এরকম: yx is equal to y0 plus u del y0 plus u minus 1 by 2 del square y0 plus ... এখানে y0 হলো আপনার টেবিলের প্রথম মানটা, আর ডেল y0 ডেল স্কোয়ার y0। এগুলো হলো প্রথম দ্বিতীয় ফরওয়ার্ড ডিফারেন্স। আরে ইউটা কি? u ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স নট বাই এইচ। এটা কি দূরত্ব বোঝাচ্ছে? হ্যাঁ, ঠিক ধরেছেন। u বলছে আপনি প্রথম বিন্দু x0 থেকে কতটা দূরে আছেন। h হলো ওই সমান ব্যবধানটা, মানে ফর্মুলাটা y0 থেকে শুরু করে পরপর ডিফারেন্সগুলো যোগ করে x পয়েন্টে একটা অনুমান দেয়। আচ্ছা, আর নিউটনস ব্যাকওয়ার্ড ফর্মুলাটাও কি একই রকম, শুধু শেষের দিক থেকে শুরু করে? একদম। ওটা টেবিলের শেষ বিন্দু n থেকে শুরু করে ব্যাকওয়ার্ড ডিফারেন্সগুলো, মানে ন্যাবলা yn, ন্যাবলা স্কোয়ার yn, এগুলো ব্যবহার করে। u ইজ ইকুয়াল টু এক্স মাইনাস xn হয় সেক্ষেত্রে। আর মাঝখানের জন্য যে বললেন স্টার্লিংস বা বেসেলস, কখন কোনটা ব্যবহার করা ভালো? সাধারণত দেখা যায় আপনি যে বিন্দুতে মানটা চাইছেন x, সেটা যদি টেবিলের মাঝের কোনো ডেটা পয়েন্টের খুব কাছাকাছি থাকে, মানে u এর মান যদি শূন্যের খুব কাছে হয়, ধরুন 0.25 এর কম, u 0.25, তখন স্টার্লিংস ফর্মুলা ভালো রেজাল্ট দেয়। আর যদি দুটো পয়েন্টের মাঝামাঝি কোথাও হয়? হ্যাঁ, যখন u প্রায় 0.5 এর কাছাকাছি, তখন বেসেলস ফর্মুলাটা বেশি নির্ভুল হয়। এরা যেহেতু সেন্ট্রাল ডিফারেন্স ব্যবহার করে, তাই মাঝখানের ডেটার প্রতি বেশি সংবেদনশীল। কিন্তু ধরুন ডেটা সবসময় এত নিয়ম মেনে সমান দূরত্বে নাও তো থাকতে পারে। হয়তো কোনো কারণে ডেটা নেওয়ার সময় ব্যবধান পাল্টে গেছে, মানে আনইকুয়ালি স্পেসড যদি হয়, তখন তো এই ফাইনাইট ডিফারেন্স চলবে না। একদম ঠিক প্রশ্ন।
ফাইনাইট ডিফারেন্স শুধু ইকুয়ালি স্পেসড ডেটার জন্য। যখন ডেটা পয়েন্টগুলো অসমান দূরত্বে থাকে তখন আমাদের অন্য পদ্ধতি লাগে। সেখানে ডিভাইডেড ডিফারেন্সেস খুব জরুরি। ডিভাইডেড ডিফারেন্সেস এটা আবার কি? এটাও পার্থক্যের ধারণা, কিন্তু দূরত্বের পার্থক্য দিয়ে ভাগ করা হয়। মানে দুটো পয়েন্ট xi আর xj এর জন্য প্রথম ডিভাইডেড ডিফারেন্স হল fxi, xj is equal to fxj minus fxi divided by xj minus xi। ও, মানে মানের পার্থক্যকে দূরত্বের পার্থক্য দিয়ে ভাগ, গড় পরিবর্তনের হারের মতো কিছুটা। হ্যাঁ, অনেকটা তাই। কিন্তু এটা অসমান দূরত্বের জন্যও কাজ করে। এই ডিভাইডেড ডিফারেন্সগুলো ব্যবহার করেই নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা তৈরি হয়। ফর্মুলাটা দেখতে কিছুটা এরকম: p of x is equal to fx naught plus x minus x naught fx naught, x1 plus x minus x naught x minus x1 fx naught, x1, x2 plus। আচ্ছা, আর ল্যাগ্রেঞ্জেস ফর্মুলা, ওটাও তো বললেন আনইকুয়ালি স্পেস ডেটার জন্য। হ্যাঁ, ল্যাগ্রেঞ্জেস ফর্মুলাও খুব শক্তিশালী আর জনপ্রিয়। ওটার গঠনটা একটু অন্যরকম, কিন্তু কাজ একই। মানে আনইকুয়ালি স্পেস ডেটা পয়েন্ট দিয়ে যাওয়া একটা পলিনোমিয়াল খুঁজে বের করা। এই যে এত রকম পদ্ধতিতে আমরা মান অনুমান করছি, এগুলো কতটা নির্ভুল, মানে ভুল কতটা হতে পারে সেটা বোঝার কি কোনো উপায় আছে? হ্যাঁ, অবশ্যই আছে। পলিনোমিয়াল ইন্টারপোলেশনের ক্ষেত্রে আমরা এরর বা ত্রুটি কতটা হতে পারে সেটার একটা আন্দাজ করতে পারি। একটা রিমাইন্ডার টার্ম বা এরর টার্মের সূত্র আছে। ex is equal to fx minus pnx is equal to fn plus 1 xio n plus 1 x minus x0 x minus x1 dot x minus xn। বাবা, এটা তো বেশ জটিল দেখতে। এর মানেটা কি আসলে? আসলে জটিল দেখতে হলেও এর মূল কথাগুলো সহজ। দেখুন, এররটা নির্ভর করছে দুটো জিনিসের উপর। এক, আসল ফাংশনটা কত দ্রুত বদলাচ্ছে, মানে তার কতগুলো ডেরিভেটিভ নেওয়া যায় এবং সেগুলোর মান কেমন, f of n plus 1 ক্ষীয় অংশটা। আর দুই, আপনি যে বিন্দুতে x মানটা চাইছেন সেটা আপনার জানা ডেটা পয়েন্টগুলো x0, x1, xn থেকে গড়ে কতটা দূরে, x minus x0, x minus x1 অংশটা। তার মানে পয়েন্টগুলো কাছাকাছি থাকলে আর ফাংশনটা মসৃণ হলে এরর কম হবে। ঠিক তাই। আর একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো, যদি আপনার আসল ফাংশনটাই একটা পলিনোমিয়াল হয় যার ডিগ্রি ধরুন n বা তার কম, তাহলে তার n+1তম ডেরিভেটিভ তো শূন্য হবে, তাই না? হ্যাঁ, হবে। তাহলে ওই এরর ফর্মুলা অনুযায়ী এররটাও শূন্য হয়ে যাবে, মানে ইন্টারপোলেশন একদম সঠিক মান দেবে। ও আচ্ছা আচ্ছা, তার মানে পলিনোমিয়াল দিয়ে পলিনোমিয়ালকে ইন্টারপোলেট করলে কোনো ভুল হয় না। যদি ডিগ্রিটা ঠিক থাকে, হ্যাঁ। আরেকটা জিনিস, কখনো কখনো উল্টোটাও দরকার হতে পারে। মানে y এর মান জানা আছে, x এর মান বের করতে হবে। এটাকে কি ইনভার্স ইন্টারপোলেশন বলে? হ্যাঁ, ঠিক ধরেছেন। ইনভার্স ইন্টারপোলেশন হলো সেটাই, যখন আমরা ফাংশনের একটা আউটপুট মানের জন্য ইনপুট মানটা খুঁজে বের করতে চাই। এটা করার জন্য আমরা সমস্যাটাকে একটু ঘুরিয়ে দেখি। এক্সকে ওয়াই এর ফাংশন হিসেবে ধরে নিই, তারপর ল্যাগ্রাঞ্জেস ফর্মুলা বা অন্য কোনো ইন্টারপোলেশন পদ্ধতি ব্যবহার করি ওয়াই এর মানের ওপর ভিত্তি করে এক্স অনুমান করার জন্য। বেশ, তাহলে এতগুলো ফর্মুলার পদ্ধতির মধ্যে আমরা একটু গুলিয়ে ফেলতে পারি। চট করে মনে রাখার জন্য যদি একটু গুছিয়ে দেন, মানে কখন কোনটা সেরা। অবশ্যই একটা ছোট্ট গাইডের মতো করে বললে। অবশ্যই। যদি টেবিলের শুরুর দিকে মান দরকার হয় তাহলে নিউটনস ফরওয়ার্ড। ফরওয়ার্ড মানে শুরু। ঠিক। যদি টেবিলের শেষের দিকে দরকার হয়, নিউটনস ব্যাকওয়ার্ড। ব্যাকওয়ার্ড মানে শেষ। আচ্ছা। যদি টেবিলের মাঝখানের কাছাকাছি হয় তাহলে সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা স্টার্লিংস ব্যবহার করুন। যদি ইউ শূন্যের খুব কাছে হয়, ইউ 0.25, আর বেসেলস ব্যবহার করুন যদি ইউ প্রায় 0.5 এর কাছে হয়। মাঝখানের জন্য স্টার্লিংস বা বেসেলস ইউ এর মানের উপর নির্ভর করে। ওকে। আর যদি ডেটা পয়েন্টগুলোর মধ্যে দূরত্ব সমান না হয়, মানে আনইকুয়ালি স্পেসড, তখন ল্যাগ্রাঞ্জেস ফর্মুলা অথবা নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা। আনইকুয়ালি স্পেসড হলেই ল্যাগ্রাঞ্জেস বা নিউটনস ডিভাইডেড ডিফারেন্স। পরিষ্কার। হ্যাঁ, আরেকটা জিনিস মনে রাখতে হবে, যদি এনটা ডেটা পয়েন্ট থাকে তাহলে ইন্টারপোলেটিং পলিনোমিয়ালের ডিগ্রি হবে সর্বোচ্চ n-1। দারুণ। তাহলে মোদ্দা কথা হলো, ডেটাটা কেমন দেখতে
সমান না অসমান দূরত্ব, আর আমার টেবিলের কোথায় মানটা চাই, শুরু, শেষ না মাঝখানে, এই দুটো জিনিস দেখেই ঠিক পদ্ধতিটা বেছে নিতে হবে। একদম তাই, এটাই মূল কথা। আর এরর টার্মটা নিয়ে যে কথা হলো, ওটা শুধু ভুল কত হবে তা জানায় না, ওটা আমাদের আরেকটা জিনিস নিয়ে ভাবতে সাহায্য করে। আমরা তো ধরে নিচ্ছি যে ডেটা পয়েন্টগুলোর মধ্যে ফাংশনটা বেশ স্মুথ বা মসৃণ, মানে তার ডেরিভেটিভগুলো আছে। হুম। কিন্তু বাস্তব জগতের ডেটাতে তো নয়েজ থাকতে পারে, হঠাৎ লাফ দিতে পারে। সেখানে এই স্মুথ ফাংশনের ধারণা দিয়ে ইন্টারপোলেশন করলে সেই অনুমানটা কতটা বাস্তবসম্মত হবে? এই যে আমরা একটা মসৃণ পথ কল্পনা করছি ডেটা পয়েন্টসগুলোর মধ্যে, সেটা আসল ঘটনার কতটা কাছাকাছি? এটা কিন্তু একটা জরুরি প্রশ্ন। সত্যি তো, অনুমান আর বাস্তবতার মধ্যে এই ফারাকটা নিয়ে ভাবা দরকার। খুব ইন্টারেস্টিং একটা দিক তুলে ধরলেন। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। আবার কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে।